আরেকটা বিষয় হলো যে দ্য ব্রেইন ক্যানট ডিফারেন্সিয়েট বিটুইন ইমাজিনেশন অ্যান্ড রিয়েলিটি। মস্তিষ্ক বাস্তবতা এবং কল্পনার মধ্যে পার্থক্য করতে পারে না। সেটা কীরকম? ছোট্ট একটা উদাহরণ দিলে সুবিধা হবে। আপনি শুয়ে আছেন, আপনার খুব আরামের বিছানায় এসি চালিয়ে দিয়ে খুব খুব সুন্দর পরিবেশ। হঠাৎ করে রাত 3টার সময় দেখলেন যে একটা বিশাল 10 ফিট লম্বা কিং কোবরা আপনার পিছনে তাড়া করছে। এই ছই কি ছই, ছবল দেয় কি দেয়, এই অবস্থা কেমন লাগবে? হঠাৎ করে ঘুম ভেঙে গেলে খুব আরাম লাগবে, উফ কি সুন্দর এসির বাতাস, সুখ সুখ লাগবে নাকি? কেন? আপনি কে কোথায় আছো, আমাকে একটু পানি দাও, জানালা খুলে দাও, এসিটা বাড়িয়ে দাও। আমি তো অস্থির হয়ে গেলাম, কেন? যে আমাকে কিং কোবরা তাড়া করেছে। আসলে কি তাড়া করেছে? নো। তাহলে কেন হয়? তার কারণ হলো যে বাস্তবে কোনো একটা বিষয় সংঘটিত হলে, কোনো একটা বিষয় সম্পর্কে চিন্তা করলে মস্তিষ্কের যে সমস্ত নিউরন অ্যাক্টিভেটেড হয়, একই বিষয়ে আপনি যখন কল্পনা করবেন তখনও সেম কেমিক্যাল রিয়াকশনস ইন দ্য সেম নিউরনস সংঘটিত হয়। বাস্তবতা এবং কল্পনার মধ্যে আমাদের মস্তিষ্ক কোনো পার্থক্য করতে পারে না। তাহলে আমাদের এই ইনফরমেশনগুলোকে যদি একটু দেখি, যে সাবকনশিয়াস মাইন্ড থেকে আমাদের প্রতিদিনের 80% ওয়ার্ডস হয়, 88% ইজ দ্য সাবকনশিয়াস মাইন্ড। মস্তিষ্কের ভাষা হলো ছবি। মস্তিষ্ক বাস্তব এবং কল্পনার মধ্যে কোনো পার্থক্য করতে পারে না। সব কিছুকে যদি আমরা এখন এক করি তখন কী হবে? আমরা শুরু করেছিলাম যে বায়োলজিক্যাল সুপার কম্পিউটারকে দিয়ে। সেই সুপার কম্পিউটারকে দিয়ে আপনি কী ধরনের কাজ চান সেটা যদি আপনি পেতে চান, আপনার এই অপারেটিং প্ল্যাটফর্মে, মাইন্ড ইজ অপারেটিং প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে আপনি শুধু আপনার ছবিটা এঁকে দেন এবং ক্রমাগতভাবে এই ছবিটাকে শিল্পীর তুলির শেষ আঁচড় পর্যন্ত যতটা সূক্ষ্মভাবে পারেন, যতটা সুন্দরভাবে পারেন ফুটিয়ে তুলুন। প্রতিদিন মস্তিষ্ককে ওই ছবিটা দেখাতে থাকেন যে আমি এই জায়গায় যেতে চাই, আমি এই সফলতা চাই। তাহলে কী হবে? যেহেতু মস্তিষ্ক বাস্তবতা এবং কল্পনার মধ্যে পার্থক্য করতে পারে না, মস্তিষ্ক একসময় আপনার এই কল্পনাটাকেই তার জীবনের বাস্তবতা বলে ধরে নেবে এবং আপনার জীবনকে সেভাবেই পরিচালিত করবে, যেভাবে পরিচালিত করলে আপনি ওই বাস্তবতায়, কল্পনার সেই বাস্তবতায় পৌঁছতে পারবেন। এটাকে অনেকে বলতে পারেন যে স্বপ্ন দেখা। নো, ইট ইজ নট ডে ড্রিম। হ্যাঁ, এটা আমাদের স্বপ্ন, কিন্তু এটা আমাদের এমন স্বপ্ন যে স্বপ্ন আমরা জেগে ঘুমিয়ে দেখছি না। এটা আমাদের এমন স্বপ্ন যে স্বপ্ন আমাকে ঘুমোতে দেয় না। কাজেই আপনি জীবনের যে সফলতায় যেতে চান, এই টোটাল ম্যানিফেস্টেশনটা হবে আপনার সেরকম। আপনি এই ইনফরমেশনগুলো এক করে দিন, কি চান বাস্তবতায় সেটাকে নিয়ে আসবার দায়িত্ব আপনার মস্তিষ্কের। ক্রমাগতভাবে সেই একই ছবি শুধু দেখাতে থাকুন। এই জন্যই আমরা নিজেরা তো মেডিটেশন জানি। এখন কাজ কি? এখন কাজ হলো মানুষকে এই বিজ্ঞানের প্রতি আকৃষ্ট করা, মানুষকে আগ্রহী করে দেওয়া, মানুষের মধ্যে আগ্রহ জাগিয়ে দেওয়া এবং আগ্রহ যেন জেগে থাকে সেই কাজ করা। হঠাৎ করে এমন কোনো কাজ করতে যাবে না। মানুষকে যখন আপনি মেডিটেশন সম্পর্কে কথা বলতে চাইবেন, যখনই মানুষকে উদ্বুদ্ধ করতে চাইবেন, মেডিটেশন সম্পর্কে কথা বলতে যাবেন, হঠাৎ করে তার আগ্রহ দমিয়ে দেবেন না, আগ্রহ জাগিয়ে দিন। কারণ হয় কি, ব্যাপক আগ্রহ থাকে মানুষের, কিন্তু এখন ব্যাপক আগ্রহ মেডিটেশন নিয়ে। তারপরে এই সময়ে এমন অনেক মানুষ আছে যারা আসলে জানে না মেডিটেশন কী করে, খায় না মাথায় দেয়, এরকম লোক আছে আমার চারপাশে। আমি দেখেছি, আমি যখন রংপুরে কাজ করেছি তখন দেখেছি যে এটা কী করে ভাই, এটা কী জিনিস? হ্যাঁ, খায় না মাথায় দেয়, এরকম অবস্থা নেই। তখন আপনার কাজটা কি? আপনাকে তখন এইখানে যে কাজটা করতে হবে, যেটা বলছি যে মানুষের মধ্যে আগ্রহ জাগিয়ে দেওয়া, মেডিটেশন সম্পর্কে অথেন্টিক ইনফরমেশন দেবেন, কোনো এক্সাজারেশন না, বাড়িয়ে বলার কোনো কিছু নাই আমাদের, বাড়িয়ে বলার কোনো কিছু, বিকজ ইট ইজ আ সায়েন্স। আপনি সায়েন্স নিয়ে কথা বলবেন, সায়েন্স নিয়ে যখন কথা বলবেন, ইট শুড বি ইন দ্য সায়েন্টিফিক ওয়ে, বৈজ্ঞানিকভাবেই কথা বলতে হবে। এখানে গাঁজাখুরি বলার কোনো কিছু নেই, আমাদের বাড়িয়ে বলার কোনো কিছু নেই। আর যখনই আপনি বলবেন, দেখবেন যে আস্তে আস্তে তার মধ্যে আগ্রহ জাগবে এবং আগ্রহটাকে ধরে রাখুন। হঠাৎ করে আগ্রহ দমিয়ে দেবে না। কীরকম? ওই ছোট্ট এক বাচ্চা ব্যাপক আগ্রহ নিয়ে মাকে জিজ্ঞেস করছে, আম্মু তোমার বিয়ে হয়েছে? তার ব্যাপক আগ্রহ, তো জিজ্ঞেস করছে, হ্যাঁ বিয়ে তো হয়েছে মা। এখন তার আগ্রহ এবার আরো বেড়ে গেছে, আম্মু বলো না কার সাথে? এখন মা বলছে তোমার বাবার সাথে। এখন ও নিজেরাই এই যত আগ্রহ ছিল মেয়ের মধ্যে, সব আগ্রহ মুহূর্তের মধ্যে শেষ। তো আপনি এই মেডিটেশন নিয়ে কথা বলতে গিয়ে হঠাৎ করে এমন কিছু বলে ফেলবেন না যে মানুষের আগ্রহ নষ্ট হয়ে যাবে। এইটা কখনো করতে যাবেন না, ঠিক আছে? আগ্রহ ধরে রাখুন, যে কথা বলবেন যেন প্রতিবার আপনার কথা শুনবার পরে শুনবার আগ্রহ আরো বেড়ে যায় এবং চূড়ান্ত আগ্রহ তার মিটবে কখন? কোর্সে আসার পরে আসে। এটা জানবার জন্যই তো
এটা জানবার জন্য আপনি আসেন, দেখেন আসলে মেডিটেশন। তার আগে হঠাৎ করে তার আগ্রহটা দমিয়ে দেবেন না। এইটা হলো আমাদের মোটিভেটরদের জন্য, যারা আমরা কাজ করব তাদের জন্য এটা একটা, যে আপনি হঠাৎ করে আগ্রহ দমিয়ে দেবেন না, শুরু করুন, সায়েন্টিফিক ওয়েতেই শুরু করুন। আর এইখানে আরেকটা বিষয় হলো যে মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে খুব সতর্কভাবে একটা জিনিস নিজের প্রতি খেয়াল রাখবেন, যে আবেগের বহিঃপ্রকাশটা যেন খুব মেজার্ড হয়, খুব পরিমিত পরিমাণ। তার কারণ আমি অনেকের সঙ্গে কথা বলতে গিয়ে দেখেছি যে অনেকেই বলেন যে আপনারা তো এই গুরুজি বলে এখন পাগল হয়ে যান, কোয়ান্টাম বলে পাগল হয়ে যান। এই পাগল হওয়ার দরকার নাই। কেমন? আপনার আবেগের বহিঃপ্রকাশটার জন্য হয় খুব মেজার্ড, খুব পরিমিত পরিমাণ। এবং আরও একটা বিষয় হলো যে আপনি কাদের সঙ্গে কথা বলছেন, কার সঙ্গে কথা বলছেন সেটাও জানতে হবে। কেমন? কারণ ওই যে বললাম যে মানুষের ধারণাটা কি পরিমাণ, কেমন যে গ্রামে দুইজন গল্প করছেন, একজনের মন খারাপ, বলে ভাই মনটা খুব খারাপ। কেন? বলে কালকে আমার বড় বোনটা ডেলিভারি কেসে মারা গেছে। এখন সান্ত্বনা দিতে আরেকজন বলে যে ও ভাই কিছু মনে করেন, এটা আমার বড় ভাই ওই 1 বছর আগে একই কেসে মারা গেছে। কি হলো? হ্যাঁ, এই যে ইগনোরেন্স, এই যে সমাজে কিন্তু মেডিটেশন সম্পর্কে মানুষের মধ্যে এখনো কিছু সংখ্যক মানুষের মধ্যে এই পরিমাণের ইগনোরেন্স রয়ে গেছে মেডিটেশন নিয়ে। সেখানে আপনার কাজ হলো খুব সুন্দরভাবে সায়েন্টিফিক ওয়েতে তাকে বিষয়টা বুঝিয়ে দেওয়া। হঠাৎ করে ধৈর্য হারা হলে চলবে না। কারণ যারা জানেন না তাদের প্রশ্নে আপনার যে বিষয়টা, সেটা হলো যে আমি বলি যে অটো সাজেশন ফর টলারেন্স ট্রেনিং। সেটা কীরকম? আপনি প্রতিদিন মেডিটেশন করবার সময় সকালে বাড়াতে বা প্রতিবেলা দুবেলাতেই যখন আমরা মেডিটেশন করব, আমি নিজে এখনও যেটা করি সেটা হলো যে আমার নিজের একটা সাজেশন হলো যে মানুষের অপারগতা, অক্ষমতা, অযোগ্যতা এসবের প্রতি আমার দৃষ্টিভঙ্গি সহনশীল। যখনই আপনি প্রতিদিন এই প্র্যাকটিসটা করবেন যে মানুষের অযোগ্যতা, অপারগতা, অক্ষমতা ইত্যাদির প্রতি আমার দৃষ্টিভঙ্গি সহনশীল, তাহলে দেখবেন যে আপনার টলারেন্স লেভেল বেড়ে যাবে। হঠাৎ করে আপনি রেগে যাবেন না। কারণ হয় কি যে আমরা অনেক সময় পরিস্থিতির শেষ পর্যন্ত যেতে পারি না। শেষ পর্যন্ত যাওয়ার আগেই আমরা টেম্পার লুজ করে ফেলি, রেগে যাই। কেমন? কিন্তু আপনার পরিস্থিতির শেষ পর্যন্ত আসলে যেতে হবে। ছোট্ট একটা উদাহরণ দিই, কীরকম হয় আসলে শেষ পর্যন্ত যদি যেতে না পারেন। এক রিপোর্টার গ্রামে গেছেন এক কৃষকের ইন্টারভিউ নেবেন। তো কৃষকের 2টা ছাগল, একটা সাদা একটা কালো। তো রিপোর্টারকে জিজ্ঞেস করেছেন যে ভাই আপনি এই দুটোকে কি খাওয়ান? তখন কৃষক বলে ভাই কোনটা, সাদাটা না কালোটা? বলে সাদাটাকে। বলে সাদাটাকে ঘাস খাওয়াই। বলে কালোটা? বলে কালোটাকেও ঘাস খাওয়াই। তো রিপোর্টার একটু বলেন যে কি ব্যাটা, দুটোই একই করেছে। আবার জিজ্ঞেস করেছে ভাই আপনি এগুলো রাখেন কোথায়, বান্ধেন কোথায়, বাইরে রাখেন কই? বলে যে পাশের ঘরে বাইরে রাখি। মানে আবার জিজ্ঞেস করেছে যে মানে কোনটা, সাদাটা না কালোটা? বলছে সাদাটাকে। বলে সাদাটাকে পাশের ঘরে বেঁধে রাখি। ওরা কালোটা? বলে কালোটাও পাশের ঘরে বেঁধে। এখন রিপোর্টার কিন্তু আস্তে আস্তে ভিতরে নিজে নিজে ধৈর্য হারা হয়ে যাচ্ছে। তবু উনি কন্ট্রোল করে আবার এবার জিজ্ঞেস করছেন যে এগুলিকে গোসল করেন কেমন করে? তো কৃষকের আবার একই কথা যে কোনটা, সাদাটা না কালোটা? বলে সাদাটা। বলে সাদাটারে পানি দিয়ে গোসল করে। বলে কালোটা? বলে কালোটারে পানি দিয়ে গোসল। এবারে চিন্তা করেন রিপোর্টারের কি অবস্থা। রিপোর্টার এবার রেগে মেগে বলে বেটা দুইটাকেই যখন একই জিনিস করিস তার বারবার জিজ্ঞেস করিস কেন? বলে জিজ্ঞেস করি কারণ সাদাটা আমার ছাগল। বলে কালোটা? বলে কালোটাও আমার ছাগল। তো আসলে অবস্থাটা কি? আপনি আসলে কি হলো, আপনি একটা শেষ পর্যন্ত যাওয়ার আগেই যদি আপনার ধৈর্য হারিয়ে ফেলেন তাহলে তো পরিস্থিতির শেষ দেখা হবে না। কেমন? কাজে মানুষকে মোটিভেট করতে গিয়ে মানুষ কিন্তু নানান রকম ভাবে, এই গুরুজি সম্পর্কে হ্যান ত্যান কথা বলবে, আপনার মেডিটেশন সম্পর্কে হ্যান ত্যান কথা বলবে, নানান রকম ভাবে আপনাকে ইরিটেট করবার চেষ্টা করবে। বাট আপনার এই টেম্পার লুজ করলে চলবে না। আমরা যারা মোটিভেশনের জন্য মানুষের মধ্যে কাজ করব, আমরা যারা চাই যে আরো বেশি সংখ্যক মানুষ এই আলোকিত পথে আসুক নিজের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য, আমরা ধৈর্যের চূড়ান্ত পর্যায়ে গিয়ে হলেও মানুষকে এই পথে ডাকবো। এই জন্য আমরা বলছি যে মেডিটেশন করুন, রেগুলার মেডিটেশন প্র্যাকটিস করেন, মানুষকে এইখানে ডাকুন। কেমন? হঠাৎ করে এই টেম্পার লুজ করার কারণে কি হয়? আমরা এই ধৈর্য ধরতে না পারার কারণে যত রকমের স্ট্রেস। আর সায়েন্টিফিক্যালি প্রুভেন যে মেডিটেশন ইজ আ ইউনিভার্সাল অ্যান্টিডোট টু স্ট্রেস। ইউনিভার্সাল অ্যান্টিডোট যত রকমের স্ট্রেস হোক, সেটা সাইকোসোশ্যাল হোক, আপনার পার্সোনাল হোক, জব রিলেটেড হোক, ফিনান্সিয়াল হোক, পলিটিক্যাল, হোয়াট এভার ইট মাইট হ্যাভ বিন, যত রকমের আনরেস্ট থাকুক, মেডিটেশন ইজ আ ইউনিভার্সাল অ্যান্টিডোট টু স্ট্রেস। এবং শুধু এটা ইউনিভার্সাল অ্যান্টিডোট শুধু কি স্ট্রেসের জন্য? নো, it is not only a stress management technique, it is also a tool for personal transformation. একজন মানুষের সামগ্রিকভাবে যে পুনর্জাগরণ,
পুনরুজ্জীবন, এটার একটা মাধ্যম হলো মেডিটেশন। গুরুজি খুব সুন্দর করে বলেন যে আপনি যখন সমস্যায় পড়বেন, সমস্যার সাথে যদি টেনশন করতে থাকেন, আপনার সমস্যা সংকটে পরিণত হবে, প্রবলেম বিকামস ক্রিটিক্যাল। আর যখন আপনি সমস্যায় পড়বেন, যদি মেডিটেশন করতে থাকেন, যদি মস্তিষ্কটাকে একটু প্রশান্ত করতে পারেন, ইন দ্যাট কেস ইউর প্রবলেম উইল গেট ইটস সলিউশন, আপনার সমাধান পেয়ে যাবে। এই জন্যই আমরা মেডিটেশন যারা শিখেছি, এখন আমাদের কাজ হলো মানুষকে আরো বেশি করে এই মেডিটেশনের পথে আহ্বান জানানো। এর ফলে আপনার লাভটা কি হবে? মানুষ যখন জিজ্ঞেস করবে আপনাকে যে মেডিটেশনটা কি, একটু আগে আমরা বললাম যে যখনই জিজ্ঞেস করবে, আপনি ধৈর্য নিয়ে সায়েন্টিফিক ওয়েতে এই সায়েন্সকে এক্সপ্লেইন করবেন। এখানে ধৈর্য হারা হলে চলবে না। এবং আরেকটা বিষয় হলো যে, যেটা বলেছিলাম যে আপনি ইন্টেলেকচুয়াল লেভেল বুঝে কথা বলবেন না। হঠাৎ করে যদি যে কিছুই জানে না তার সম্পর্কে যদি খুব হাই থট কথাবার্তা শুরু করে দেন, ও তো মানে মাঝপথেই খেয়ে হারিয়ে ফেলবে। দেখবেন যে আপনি কথা বলেই যাচ্ছেন, মাঝখান থেকে সামনে যাচ্ছিল, সে নাই চলে গেছে। হ্যাঁ, আপনি কার সঙ্গে কথা বলেন এমন আপনি বুঝবেন না। কাজে এই জন্য সবসময়ের জন্য আপনি একটা ইন্টেলেকচুয়াল লেভেল বুঝে কথা বলবেন। এখন আমরা যদি প্রশ্ন করি, যদি কেউ প্রশ্ন করেন যে আসলে মেডিটেশনটা কি, হোয়াট ইজ মেডিটেশন, তাকে সুন্দর করে বলুন, ইটস আ ওয়ে টু রিল্যাক্স। Meditation is a technique to promote health, vitality and longevity. Meditation is a means to develop creativity, IQ and peak mental performance. Meditation, it is a path to inner peace and enlightenment. আপনার অন্তর্নিহিত প্রশান্তির জন্য নিজেকে আলোকিত করে তোলবার একটা মাধ্যম হলো মেডিটেশন। What meditation does? Meditation কি হয়? Meditation helps us to look inward and find our inner self. আপনার ভিতরে যে অন্তর্নিহিতভাবে আপনার নিজের মধ্যে যে আমি লুকিয়ে আছে, এই আমিকে খুঁজে বের করতে সাহায্য করে মেডিটেশন। মেডিটেশন, it lets us explore the inner potential. আপনার আমার মধ্যে, মানুষের মধ্যে সার্বজনীনভাবে যে ক্ষমতা লুকিয়ে আছে, এই ক্ষমতাটাকে জাগিয়ে তুলতে সাহায্য করে মেডিটেশন। So that we can turn those dormant potentials into reality. সেই সুপ্ত সম্ভাবনাটুকু যেন জেগে উঠতে পারে, বাস্তবতায় রূপান্তরিত হতে পারে, মেডিটেশন এই কাজটাই করে। And ultimately we will soon be able to experience an endless world of possibilities. সম্ভাবনার একটা অফুরন্ত দুয়ার খুলে যাবে আপনার সামনে। মানুষকে এভাবে বোঝানো সুন্দর করে, দেখবেন যে মানুষ বুঝতে শুরু করবে। So what happens next? Meditation increases concentration. It sharpens the intuition. অতি চেতনা। সায়েন্টিস্টরা বলেন যে ইনটিউশন ইজ দ্য হাইয়েস্ট ফর্ম অফ ইন্টেলিজেন্স। বুদ্ধিমত্তার চূড়ান্ত পর্যায়ের অবস্থান হচ্ছে এই অতি চেতনায়, সজ্ঞায়। মেডিটেশন ইনক্রিজেস মেমোরি। কনসেন্ট্রেশন, ইনটিউশন এবং মেমোরি বাড়বার ফলে যেটা হবে যে হঠাৎ করে আপনার জীবনে এই ধরনের কোনো দুর্ঘটনা ঘটার চান্স থাকবে না। হ্যাঁ, মনোযোগহীনতার কারণে এই ধরনের কোনো দুর্ঘটনা ঘটার চান্স থাকবে না। কেমন? তার কারণ হলো যখনই আপনি মেডিটেশন প্র্যাকটিস করবেন, কী হবে, আপনার ব্রেইনটা অনেক কুল, মাইন্ডটা কী হবে, আপনার হৃদয় অনেক উষ্ণ। আমরা সবসময় চাই যে উষ্ণ হৃদয়ে শীতল মস্তিষ্ক, কিন্তু আসলে কী হয়েছে, বাস্তবে পেয়ে গেছে ঠিক উল্টাটা। মাথা এমন গরম আর মনও ঠিক সাথে সাথে এমন শীতল যে এই মনের শীতল বরফ আর গলে না সহজেই। আশেপাশে কত মানুষ যে ঘুরে বেড়ায়, হৃদয়ের উত্তাপ আর কারো হৃদয়ে ছড়ায় না, কিন্তু মাথার উত্তাপ কিন্তু ঠিকই ছড়ায়। শুধু আপনি মরে গিয়ে বলেন, একটা স্লোগান দেন, দেখবেন যে চলে আসছে। কেমন? এবং মাথা এমন গরম, কিরকম গরম, মাঝে মাঝে ধোঁয়া বেরোয়, কি অবস্থা, এমন গরম। ঠিক আছে? এবং এটার প্র্যাকটিস তো ছোটবেলা থেকে হয়ে আসছে, হবে না কেন? ছোটবেলা থেকে প্র্যাকটিস ইজ জাস্ট শর্ট লিভড ম্যাডনেস, কিছু সময়ের জন্য পাগলামি ছাড়া কিছুই না। রাগের মুহূর্তে শেষ, কিছুক্ষণ পর দেখবেন নিজে নিজের চুল ছিঁড়তে শুরু করবে। হ্যাঁ, আর যদি এটা বহিঃপ্রকাশ করতে না পারেন, তাহলে এরকম ক্ষোভ দিনের পর দিন জমে আছে, ক্ষোভ, আর শেষ পর্যন্ত কিছু তো বহিঃপ্রকাশের রাস্তা খুঁজবে, কিছু রাস্তা তো খুঁজে পাবে এর বহিঃপ্রকাশে। হ্যাঁ, আমরা কি বলি যে আপনি রেগে গেলেন তো হেরে গেলেন, যখনই রাখবেন তখনই হারবেন। কেমন? এখন অনেকে বলেন যে ভাই জীবনের যে অবস্থা, এত চাপ, এত স্ট্রেস, না রেগে কি উপায় আছে? এক লোকের মাথার চুল পড়ে যাচ্ছে, তাই চুল পড়ে যাওয়া দেখে আরেকজন বললেন যে ভাই মাথার চুল পড়ে যাচ্ছে, ঘটনা কি? বলে ভাই আর বলেন না, এই চিন্তা কিসের এত চিন্তা? বলে এই যে চুল পড়ে যাচ্ছে সেই চিন্তা। কোথায় ব্রেক করবেন? আপনি ব্রেক করবেন কোথায়? চুল পড়ার জন্য চিন্তা করেন যেন চুল পড়ে। এগুলিকে আমরা বলি যে ভিসিয়াস সাইকেল, দুষ্টচক্র। দেখবেন যে আমাদের জীবনে কত অসংখ্য দুষ্টচক্র যে আমাদেরকে এরকম আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে।
কত অসংখ্য দুষ্টচক্র, এই দুষ্টচক্র থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। কেমন কাজের চাপ, মাঝে মাঝে মনে হয় হাত চাপটা হলে ভালো হতো। কাজ করতে করতে হাঁপিয়ে উঠছেন, একটু বিশ্রামের জন্য কখনো এরকম কাজের চাপে চ্যাপ্টা হয়ে যাচ্ছি, সব একাকার অবস্থা। সে শুধু কি বড়দের স্কুলে যেই ছোট বাচ্চা, আলটিমেটলি কি ফিজিওলজি কি বলে, যখনই আপনি চাপের মধ্যে থাকবেন তখনই মস্তিষ্কে এই স্ট্রেস রেসপন্স সিস্টেম অ্যাক্টিভেটেড হয়ে যায়। স্ট্রেস রেসপন্স সিস্টেম অ্যাক্টিভেটেড হয়ে গেলে এই কিডনির উপরে এই গ্ল্যান্ডটার নাম হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড। অ্যাড্রিনাল গ্ল্যান্ডটা কিডনির উপরে এরকমভাবে থাকে, এই কিডনি থেকে তখন অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন এবং কর্টিসল রিলিজ হতে থাকে। যখনই আপনি স্ট্রেসফুল কন্ডিশনে থাকবেন, আপনার স্ট্রেস বাড়তে থাকবে, তখনই কি হবে, আপনার বডিতে কর্টিসল লেভেল বাড়বে। এবং কর্টিসল লেভেল, স্টেরয়েড, এটা এমন একটা হরমোন, এটা এমন একটা কেমিক্যালস যেটা আমাদের সাধারণ যে রোগ প্রতিরোধ ক্ষমতা, ন্যাচারাল যে ইমিউনিটি, এই ইমিউন সিস্টেমকে সাপ্রেস করে দেয়। কেমন দেখবেন যে অনেক সময় এই কিডনি ট্রান্সপ্লান্ট করলে কিংবা ইভেন কর্নিয়া গ্রাফট করলেও আমাদের বডির ইমিউন সিস্টেমকে সাপ্রেস করবার জন্য লাইফ টাইম ডাক্তাররা এই রোগীকে স্টেরয়েড খাওয়াতে থাকেন, কর্টিসল খাওয়াতে থাকেন, সো দ্যাট তার এই রোগ প্রতিরোধ ক্ষমতাটা যেন কম থাকে, যেন এই গ্রাফটটা বডিতে থেকে যায়। তো আলটিমেটলি কি হয়, যখনই আপনি স্ট্রেসফুল কন্ডিশনে থাকবেন তখন আপনার স্ট্রেস বাড়বে, আপনার কর্টিসল বাড়বে। কর্টিসল বাড়লে কি হবে, আলটিমেটলি আপনার যে ন্যাচারাল ইমিউনিটি ছিল, আপনার যে স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা, এই স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। আর আমরা একটু আগে বলেছি যে মেডিটেশন ইজ দ্য ইউনিভার্সাল অ্যান্টিডোট টু স্ট্রেস। আমরা যারা মেডিটেশন করি তাদের কি হয়, তাদের জীবনে এই ধরনের কোনো স্ট্রেস নাই। স্ট্রেস না থাকার কারণে কি হচ্ছে, যেহেতু আপনার স্ট্রেস লেভেল হাই নয় কিংবা স্ট্রেস লেভেল লো, তাহলে কর্টিসল লেভেল লো। কর্টিসল লেভেল লো হওয়া মানে কি, আপনার ইমিউন সিস্টেমটা আপগ্রেডেড হয়ে যাবে, আপনার স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে। এবং দিস ইজ দ্য সায়েন্টিফিক এক্সপ্লেনেশন কেন নন মেডিটেটররা যখন নানান রকম রোগ শোকে ভুগে বছরে 4 বার ডাক্তারের কাছে যান, সেখানে একই সময়ে মেডিটেটররা যান মাত্র 1 বার কিংবা তারও কম সময়। দিস ইজ দ্য সায়েন্টিফিক এক্সপ্লেনেশন কেন মেডিটেটররা সুস্থ থাকেন। আর আমরা একটু আগে বলেছি যে কেন মেডিটেটরদের মধ্যে ব্যথা বেদনার অনুভূতি কম, বিকজ উই ক্যান প্রডিউস এন্ডোরফিন, এন্ডোজেনাসলি মরফিন ফ্রম দ্য ব্রেইন। কারণ আমাদের দেহ মনের উপর এই কমান্ড সিস্টেমটা চালু হয়ে গেছে, আমাদের নিজেদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত। এই জন্যই হয় কি যে স্ট্রেস সাপ্রেসেস দ্য ইমিউন সিস্টেম অ্যান্ড ক্রনিক স্ট্রেস সাপ্রেসেস দ্য ইমিউন সিস্টেম ক্রনিক্যালি। যখন একজন মানুষ দীর্ঘমেয়াদে সাপ্রেস থাকেন, স্ট্রেস থাকেন, তখন দীর্ঘমেয়াদেই তার ইমিউন সিস্টেম সাপ্রেস হয়ে যায়। আলটিমেটলি কি হয়, এই ইমিউন সিস্টেম সাপ্রেশনের কারণে দেহে নানান রকমের রোগ শোকের বহিঃপ্রকাশ। আমরা এগুলিকে বলি সাইকোসোম্যাটিক, মনোদৈহিক। কারণ মূল সমস্যা হলো মনে, সমস্যা বহিঃপ্রকাশ হলো দেহে। এরকম অবস্থা যখন আপনার এই মস্তিষ্ক যখন এরকম চাপে থাকবে, কি করবেন, এই স্ট্রেস ম্যানেজ করবার জন্য মেডিটেশন শুরু করে দিন। সায়েন্টিস্টরা বলছেন যে এই মেডিটেশন করলে, মেডিটেশনের ফলে যেটা হচ্ছে যে যখনই একজন মেডিটেশন করতে থাকবেন তখন তার বডিতে ব্লাড প্রেশার সিস্টোলিক 6.3, ডায়াস্টোলিক 4 মিলিমিটার অফ মার্কারি পর্যন্ত কমে যায়, এবং লেটার লাইফে হাইপারটেনশন কিংবা এই রিলেটেড ডিজিজ হওয়ার চান্স কমে 52%। এই জন্য সায়েন্টিফিক ওয়েতে আপনি মেডিটেশনকে এক্সপ্লেইন করবেন। যখনই মানুষের সঙ্গে কথা বলতে যাবেন, যতটা পারা যায় সায়েন্টিফিক ওয়েতে এক্সপ্লেইন করবেন। এবং এটার জন্য যে বিষয় সেটা হলো যে আপনি যদি শুধু মনে করেন যে হ্যাঁ আমি তো গুরুজির সঙ্গে থেকে 4 দিন মেডিটেশন করেছি, আমি তো মাস্টার হয়ে গেছি, না, মাস্টার হন নাই, কিছুই শিখিনি আমরা। আসলে মেডিটেশন সম্পর্কে আমরা আসলে কিছুই জানি না। এটা জানবার জন্য আপনাকে পড়তে হবে। আমি কোয়ান্টাম মেথড মেডিটেশন কোর্স করেছি 26 ব্যাচে ইন দ্য ইয়ার অফ 1994, এবং 94-এ 26 ব্যাচে আমরা তখন মাত্র 60 জন ছিলাম স্কাউট বিল্ডিংয়ে। এই মেডিটেশন কোর্স করবার আগে কোয়ান্টাম মেথড বইটা আমি কমসে কম 100 টাইমস পড়েছি, তখনই কমসে কম 100 টাইমস। এবং গুরুজি বলতেন, আমি বলতাম এই যে গুরুজি এরপর এটা বলবে, এটার পরে এটা বলবে, কারণ আমার মুখস্থ হয়ে গেছে বই। এবং এখনো পর্যন্ত নট লেস দ্যান 350 টাইমস কোয়ান্টাম মেথড বইটা। এবং শুধু তাই নয়, ওয়ার্ল্ডে অন্যান্য অনেক মডালিটিস অফ মেডিটেশন আছে, ট্রান্সেন্ডেন্টাল মেডিটেশন, এইগুলি নিয়ে পড়ালেখা করতে হবে আপনাকে, মানুষকে যদি বলতে চান। কারণ মানুষ তো সারাক্ষণই খুঁজবে যে আপনাকে একটু বেকায়দায় ফেলার জন্য, হ্যাঁ, সারাক্ষণই কিন্তু আপনাকে খুঁজবে। যদিও এখন এরকম পাগলের সংখ্যা কম, কারণ আমি যখন 1994-এ মেডিটেশন করেছি তখন তো মেডিকেল কলেজে আমি সেকেন্ড ইয়ারে হোস্টেলে বসে, তখন তার এরকম MP3 বা এত ডেভেলপ স্মার্টফোন ছিল না, ফোনই তো ছিল না তখন, মোবাইল ফোন। এই অডিও ক্যাসেটে শুনতাম, হেডফোন লাগিয়ে দিয়ে শুনতাম। অনেক সময় আমার রুমমেটরা কী করতো, আমার কান থেকে হেডফোন খুলে নিয়ে ওরা শুনতো, দেখি বেটা চিক হয়ে শুয়ে কী শুনে।
ঠিক আছে, তারপরে যখন একটু কিছু কিছু কথা শুনতো গুরুজি, আবার আমার কানে ঢুকাই দিত, মেডিটেশন থেকে উঠে বলতো, দেখ দেখ বেটা জাদুকর, ওই জাদুকর মহাজাদুকর জাদু শিখে আসছে, এখন এসে বেটা এইখানে রংপুরে বসে প্র্যাকটিস করতেছে। তো হ্যাঁ, যে মহাজাদুকর এক পাগলে পাল্লায় পরে এই পাগলামি শুরু করেছে। তো এখন কিন্তু আপনার যদি এই 10 জন বসে কাকরাইল মোড়ে বসে যদি 50 জন 200 জন প্র্যাকটিস করতে শুরু মেডিটেশনে বসি, আমাদেরকে পাগল বলবে। সম্ভবত এইরকম পাগল এখন ঢাকা শহরে নেই। কেন? এটা কেন? আপনার আমার কারণেই তো, আপনাদের কারণে আমাদের কারণে, বিকজ উই হ্যাভ ক্রিয়েটেড দ্যাট ম্যাস মুভমেন্ট ইন দ্য পপুলেশন। মেডিটেশন সম্পর্কে মানুষের জানবার আগ্রহ আগের যে কোনো সময়ের চাইতে অনেক বেশি। মেডিটেশন আসলে কি হচ্ছে? আপনি লোহা এবং চুম্বকের মধ্যে পার্থক্যটা কোথায়? একই জিনিস তো, ফেরোসোফেরিক অক্সাইড ম্যাগনেট, আর এখানে শুধু শুধু আয়ন। পার্থক্যটা কি? দুটোরই তো ডোমেইন আছে, ছোট ছোট ডোমেইন, ফিজিক্যাল যে ডোমেইনগুলো। লোহায় কি হয়? লোহার এই ডোমেইনগুলো খুব বিক্ষিপ্তভাবে থাকে, এক একটা এক এক দিকে, কোনো রকমের কোনো অর্গানাইজেশন নাই, কোনো শৃঙ্খলাবদ্ধ অবস্থান নাই লোহায়, যে কারণে প্রত্যেকটা ডোমেইনে যে শক্তি ছিল, এই শক্তির কোনো বহিঃপ্রকাশ ঘটে না। হোয়াট হ্যাপেন্স ইন আ ম্যাগনেট? ম্যাগনেটের প্রত্যেকটা ডোমেইন, নর্থ পোলটা সবগুলি নর্থ পোল একদিকে, সবগুলির ডোমেইনের সাউথ পোল একদিকে। আলটিমেটলি কি হচ্ছে? প্রত্যেকটা ডোমেইনে যে ছোট ছোট শক্তি, এই শক্তির সমন্বিত বহিঃপ্রকাশ ঘটছে ম্যাগনেটের দুইটা প্রান্তে। আলটিমেটলি সাউথ পোল এবং নর্থ পোল এই শক্তির সমাহার। যখন আপনি মেডিটেশন করবেন, একজন মানুষ যখন মেডিটেশন করবেন, তখন তার দৈহিক এবং মানসিক যে শক্তি, এই দুইটা শক্তির বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই শক্তির সমন্বিত বহিঃপ্রকাশ ঘটবে। এবং এই শক্তির সমন্বিত বহিঃপ্রকাশ ঘটলে তখন কি হবে? যারা মেডিটেশন জানেন আর যারা জানেন না, তাদের মধ্যে আপনি খুব সহজেই পার্থক্য করতে পারবেন। একজন মেডিটেটরের তাকানোর ভঙ্গি, তার চলার ভঙ্গি, তার মস্তিষ্কের ধরন, মস্তিষ্ক ধরে রাখার ধরন, আপনি এভাবে আছেন নাকি এভাবে আছেন, নাকি সোজা হয়ে আছেন। কারণ আত্মবিশ্বাসের প্রথম ফিজিক্যাল ম্যানিফেস্টেশন ইজ ইরেক্ট স্পাইন, খুব রিজু মেরুদণ্ড। আত্মবিশ্বাসী মানুষের মেরুদণ্ড সবসময় সোজা। সে কখনো পুজো থেকে যে স্যার ভাইবা বোর্ডে বসছি, আমার যা পারেন কোশ্চেন করেন, এরকম করবি না। ওই একজন ভাইবা বোর্ডে বসে গেছে, হাঁটু কাঁপতেছে, স্যার জিজ্ঞেস করছে, কি হাঁটু কাঁপে কেন? বলো স্যার কাঁপুনি দেখছেন কি, খালি প্রশ্ন করেই দেখেন। তো কিন্তু আত্মবিশ্বাসী যারা, সে বলবে স্যার আমি আছি, অসুবিধা নেই, যেভাবে ব্যাট করবেন বল করবেন আমি সেভাবে ব্যাট করবো। আপনি স্পিন বল দেন, আর কি কি বল দেন আছে, এই আপনি যেভাবে বল করবেন আমি ব্যাট নিয়ে রেডি, নো প্রবলেম। জাস্ট যখনই আপনার আত্মবিশ্বাস লেভেলটা সাফিসিয়েন্টলি এনাফ, দেখবেন যে আপনার মধ্যে এই কুজো সব থাকবে না। এবং যখন আপনি মেডিটেশন করবেন, তখন এই ম্যানিফেস্টেশনটা, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল এক্সপ্রেশনটা আরও বেশিভাবে মানুষের মধ্যে চোখে পড়বে। এর ফলে কি হবে? খুব সহজেই দেখবেন যে আর 10 জন থেকে আপনি খুব সহজেই নিজেকে আলাদাভাবে প্রকাশ করতে পারবেন। একজন মেডিটেটরকে নন মেডিটেটর দেখে খুব সহজেই, কারণ আপনি তো মেডিটেশন জানেন, আপনার ব্রেইন আর তার ব্রেইনের মধ্যে কিন্তু ঠিকই যোগাযোগ হতে পারে। আপনি ঠিকই বুঝে বলবেন যে মেবি ওই লোকটা মেডিটেশন মনে হয় জানে। কেমন এই যে আলাদা হয়ে প্রকাশিত হয়ে যাওয়া সমাজ থেকে আলাদা, মানে যে আপনি অনন্য। আমরা সবসময় বলি যে আমি অনন্য, সে অনন্যতা বহিঃপ্রকাশ কোথায়? এই অনন্যতা বহিঃপ্রকাশ তখন এইভাবেই হবে, কারণ আপনার দৈহিক এবং মানসিক শক্তির সমন্বিত বহিঃপ্রকাশের ফলে এই ঘটনাটা ঘটবে। কারণ আমাদের সমাজে এখন নৈতিকতার যে অবক্ষয়, কিরকম অবক্ষয় দেখুন, শুধু কি সাইকেল হারানোর ভয়, আর কিছু? প্রোটেকশন কত রকম, বুদ্ধি হয়ে বেড়ে গেছে, সুবিধাবাদ জিন্দাবাদ, যেমন চোর তেমন বুদ্ধি বেড়ে গেছে। এই যে নৈতিকতার যে অবক্ষয়, হ্যাঁ, নিজের বাচ্চাটা হাঁটিয়ে নিয়ে বেড়াচ্ছে কুকুরের বাচ্চাটা কোলের মধ্যে, বুঝলো? এটা কি অবস্থা?